আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কেবল বই পড়বার জায়গা নয়, এটি জ্ঞান, যুক্তি, সহিষ্ণুতা ও মুক্ত চিন্তার প্রতীক। সেই গ্রন্থাগারের পাঠকক্ষে যদি লাঠি, রড, বাঁশ কিংবা বেলচা হাতে রাজনৈতিক শক্তি প্রবেশ করে, আহত শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে আবার মারধর করা হয়, আর পুরো ঘটনা যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনেই ঘটে, তখন সেটিকে আর দুপক্ষের সাধারণ সংঘর্ষ বলে পাশ কাটানোর সুযোগ থাকে না। তখন প্রশ্নটি একজন ছাত্র নেতা বা একটি ছাত্র সংগঠনের আচরণে সীমাবদ্ধ থাকে না। প্রশ্ন ওঠে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার চরিত্র কি আদৌ বদলেছে, নাকি শুধু ক্ষমতাবানদের পরিচয় ও স্লোগান বদলেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাটি আমাদের সামনে সেই অস্বস্তিকর প্রশ্নই হাজির করেছে। ঘটনাটার শুরু একটা নারী শিক্ষার্থীর গুরুতর অভিযোগ থেকে। অভিযোগ ছিল তার এক সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ভয়ভীতি দেখিয়েছেন এবং ক্যাম্পাস ছাড়তে বাধ্য করার চেষ্টা করেছেন। এমন অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে তদন্ত করা, অভিযোগকারীকে নিরাপত্তা দেয়া এবং অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য গ্রহণ করে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কিন্তু একটা সম্ভাব্য যৌন হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দ্রুতই দলীয় পরিচয়, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, পাল্টাপাল্টি হামলা এবং শেষ পর্যন্ত প্রকাশ্য মব সহিংসতায় রূপ নেয়। গণমাধ্যমের অনুসন্ধান অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীর পক্ষে কয়েকজন ছাত্র প্রক্টর কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরবর্তী বৈঠকে তাদের একজনের মোবাইল ফোন পরীক্ষা করে অতীতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ছবি কিংবা সংশ্লিষ্ট পোস্ট পাওয়ার অভিযোগ ওঠে। এরপর রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন তাকে প্রক্টর অফিসেই মারধর করেন বলে অভিযোগ। পরে রাকসু ভবনের সামনে আরেকটি সংঘর্ষ হয় এবং রাকসুর একজন নেতা আহত হন। এর জেরে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। 3 শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে আশ্রয় নিলে রাকসু ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট একদল নেতাকর্মী সেখানে প্রবেশ করে তাদের মারধর করেন। প্রকাশিত ভিডিওতে বেলচাতে আব্বারকে গ্রন্থাগারের দিকে যেতে এবং পাঠকক্ষের ভেতরে লাঠি দিয়ে একজনকে আঘাত করতে দেখা গেছে। আহত একজনকে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় টেনে নামিয়ে লাথি ও মারধর করা হয় বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রথম আলোর সহ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট থেকে বোঝা যায় যে এখানে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি। আমার মনে হয় ওই 3 শিক্ষার্থী সম্পূর্ণ নির্দোষ কিনা, তাদের বিরুদ্ধে ওটা নারী শিক্ষার্থীকে হুমকি দেয়া, রাকসু কার্যালয়ে হামলা কিংবা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সত্য কিনা, এর সবই তদন্তের বিষয়। কোনো অভিযোগই উপেক্ষা করা উচিত নয়। তারা অপরাধ করে থাকলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। কিন্তু অপরাধের অভিযোগ যত গুরুতরই হোক, ছাত্র সংসদের কোনো নেতা, কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো উত্তেজিত জনতাকে তদন্তকারী, বিচারক এবং শাস্তিদাতা, এই 3টি ভূমিকাই একসঙ্গে পালন করবার অধিকার দেওয়া হয়নি। ছাত্রলীগের সঙ্গে কারো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেলেও তাকে পেটানোর অধিকার জন্মায় না। নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এক বিষয় নয়। কারো মোবাইলে পুরনো ছবি থাকা, কোনো নেতার সঙ্গে পরিচয় থাকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট পাওয়া নিজে থেকেই সন্ত্রাসবাদের প্রমাণ হতে পারে না। অভিযোগ থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে, আদালত প্রমাণ যাচাই করবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচিত ছাত্র নেতা যদি কারো ফোন পরীক্ষা করে রাজনৈতিক পরিচয় নির্ধারণ করেন, এরপর তার বিচার ও শাস্তির ব্যবস্থা করেন, তবে সেটি ছাত্র রাজনীতি নয়, সেটি সমান্তরাল শাসন ব্যবস্থা। ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো মারধরের শিকার 2 শিক্ষার্থী শেষ পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরনো মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। অথচ প্রকাশ্য ভিডিওতে যাদের মারধর করতে দেখা গেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, গত জুন মাসে দায়ের করা একটি মামলায় 2 শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি। আহত অবস্থায় পুলিশ হেফাজত, তারপর হাসপাতালে চিকিৎসা এবং সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগার, ঘটনা প্রবাহটি এমন এক ভয়ঙ্কর বার্তা দেয় যেখানে আক্রান্ত ব্যক্তি দ্রুত অভিযুক্ত হয়ে যান এবং আক্রমণকারী থেকে যান ক্ষমতার
নিরাপদ পাশে। দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সত্যিই কোনো পুরনো মামলায় সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা যেতেই পারে, কিন্তু সেই গ্রেপ্তার প্রকাশ্য মারধরকে বৈধ করে না। রাষ্ট্রের আইন কখনো মবের সহিংসতার পুরস্কার হতে পারে না, বরং একই ঘটনার দুটি অংশকে আলাদাভাবে তদন্ত করতে হবে। একদিকে নারী শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, রাকসু কার্যালয়ে হামলা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা, অন্যদিকে প্রক্টর অফিস, গ্রন্থাগার ও অ্যাম্বুলেন্সে সংঘটিত মারধর। প্রথম অভিযোগের বিচার করতে গিয়ে দ্বিতীয় অপরাধকে আড়াল করা হলে সেটি বিচার নয়, বাছাই করা শাস্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা এখানে আরও উদ্বেগজনক। প্রশাসনের সামনে একজন শিক্ষার্থীকে মারধর করা হলো, উত্তেজিত লোকজন গ্রন্থাগারের পাঠকক্ষে ঢুকে পড়ল, আহত শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আবার আঘাত করা হলো, কিন্তু প্রশাসন সঙ্গে সঙ্গে হামলাকারীদের পুলিশের হাতে তুলে দিল না, বরং আহত দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করল। পরে যথারীতি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিহাসে তদন্ত কমিটি প্রায় ন্যায় বিচারের প্রথম ধাপ নয়, সময়ক্ষেপণ এবং দায় এড়ানোর আরামদায়ক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। দৃশ্যমান অপরাধের ক্ষেত্রে যখন প্রশাসন কেবল কমিটির প্রতিবেদনের অপেক্ষা করে, তখন সন্দেহ জন্মায় কমিটি কি সত্য অনুসন্ধানের জন্যে নাকি জনমতের উত্তাপ কমাবার জন্যে। কোনো ঘটনার পূর্ণ প্রেক্ষাপট জানতে তদন্ত প্রয়োজন। কে প্রথম হামলা করেছে, কার কি ভূমিকা ছিল, কোন পর্যায়ে কারা যুক্ত হয়েছে, এসব বের করতে কমিটি দরকার। কিন্তু ভিডিওতে দেখা কোনো ব্যক্তির বিরুদ্ধে সাময়িক প্রশাসনিক ব্যবস্থা নিতে মাসের পর মাস অপেক্ষা করবার প্রয়োজন নেই। নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্র সংসদ নেতাদের দায়িত্ব থেকে সাময়িক বিরত রাখা যেত। তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে পুলিশ তদন্ত শুরু করতে বাধ্য। গ্রন্থাগারের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রকাশিত ভিডিও সংরক্ষণ করা যেত। প্রশাসনের এই ন্যূনতম পদক্ষেপগুলো গ্রহণ না করার অর্থ হলো তারা হয় ক্ষমতাবান ছাত্রনেতাদের মোকাবিলা করতে অক্ষম, নয়তো অনিচ্ছুক। দুটো অবস্থায় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। আরও ভয়ঙ্কর বিষয় ঘটেছে পরে। সহিংসতার সংবাদ প্রকাশ করায় রাকসুর সহসভাপতি সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথম ঘটনা ঘটবে, তারপর সংবাদ মাধ্যম সেই ঘটনা প্রকাশ করলে সাংবাদিকই কাঠগড়ায় তোলা হবে। ক্ষমতার পুরনো সূত্রটি আমাদের খুব পরিচিত। অপরাধ নয়, অপরাধের খবরই যেন সবচেয়ে বড় অপরাধ। কোনো সংবাদ ভুল হলে প্রতিবাদ জানানোর বিধিবদ্ধ পথ আছে। সংশোধনী চাওয়া যায়, প্রেস কাউন্সিলে যাওয়া যায়, প্রমাণসহ সংবাদ সম্মেলন করা যায়, এমনকি আইনগত ব্যবস্থাও নেওয়া যায়। কিন্তু সাংবাদিকদের তালিকা তৈরি করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরাসরি ভয় দেখাবার শামিল। আরও তাৎপর্যপূর্ণ হলো, এই হুমকি দিয়েছেন এমন একটি ছাত্র সংসদের নেতা যে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার কথা। ছাত্র সংসদ যদি সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষ এবং প্রশ্নকে অপরাধ হিসেবে দেখে, তবে তার গণতান্ত্রিক বৈধতা কেবল নির্বাচনের ফলাফলে সীমাবদ্ধ হয়ে যায়। আচরণে তার আর কোনো গণতান্ত্রিক চরিত্র থাকে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন ধরে একটি বিপজ্জনক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। যে সংগঠন যখন ক্ষমতাসীন বা প্রভাবশালী হয়েছে, সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ মনে করেছে। আবাসিক হলে কে থাকবে, কার রাজনৈতিক পরিচয় গ্রহণযোগ্য, কোন শিক্ষক প্রশাসনিক দায়িত্বে থাকবেন, কোন সভা অনুষ্ঠিত হবে, কে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন, এসব বিষয়ে ছাত্র সংগঠনের নেতারা সিদ্ধান্ত দিয়েছেন। প্রশাসন অনেক সময় তাদের সহযোগী হয়েছে, কখনো নীরব দর্শক থেকেছে, আবার কখনো নিজের কর্তৃত্ব তাদের কাছে সমর্পণ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের দখলদারি, নির্যাতন কক্ষ, আসন বাণিজ্য, জোরপূর্বক মিছিল, বিরোধী মত দমন এবং সাংবাদিক নির্যাতনের অসংখ্য অভিযোগ ছিল। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই দখলদারির অবসান। মানুষ চেয়েছিল এমন এক নতুন রাজনৈতিক ব্যবস্থা যেখানে দলীয় পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে তুলবে না এবং বিরোধী পরিচয় কাউকে অধিকারহীন করবে না। কিন্তু ছাত্রলীগের জায়গায় যদি আরেকটি সংগঠন একই পদ্ধতি, একই ভাষা এবং একই ভয় প্রদর্শনের রাজনীতি গ্রহণ করে, তাহলে সেটি পরিবর্তন নয়, দখলদারের নাম ফলক বদল। এ কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেবল শিবির বনাম ছাত্রলীগ কিংবা শিবির বনাম ছাত্রদলের বিরোধ হিসেবে দেখলে ভুল হবে। এখানে
মূল বিরোধ টিম আইন ও মবের মধ্যে, প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে, গণতান্ত্রিক কর্তৃত্ব পেশি শক্তির মধ্যে। ছাত্রলীগের অতীত অপরাধ তুলে ধরে বর্তমানের কোনো সহিংসতাকে ন্যায্য বলা যায় না, বরং যারা আগের দমন পীড়নের শিকার হয়েছেন বা তার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের উপর নৈতিক দায়িত্ব আরও বেশি, কারণ তারা জানেন ক্ষমতার অপব্যবহারে মানুষের কি ক্ষতি হয়। সালাউদ্দিন আম্মারকে ঘিরে বিতর্ক একদিনের নয়। এর আগে আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত 6 জন ডিনের পদত্যাগ দাবি করে তাদের জন্য আগে থেকেই পদত্যাগপত্র প্রস্তুত করা, ফোন করে চাপ সৃষ্টি করা এবং সংশ্লিষ্ট শিক্ষকদের খুঁজতে বিভাগে বিভাগে যাওয়ার অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক অন্যায় করে থাকলে তার তদন্ত বিচার অবশ্যই হতে হবে। জুলাই আন্দোলনের সময় কোনো শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকা রেখে থাকলে সেটিও যাচাই করা প্রয়োজন। কিন্তু নির্বাচিত ডিন কিংবা শিক্ষককে ছাত্রনেতার তৈরি করা পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা বিশ্ববিদ্যালয়ের আইনসম্মত জবাবদিহি নয়, এটি ব্যক্তিগত রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, পূর্ববর্তী ঘটনার প্রতি এক ধরনের অযৌক্তিক প্রতিক্রিয়া। ছাত্র সংসদের নেতা নির্বাচিত হওয়া মানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর, পুলিশ কর্মকর্তা ও বিচারকের ক্ষমতা একসঙ্গে পাওয়া নয়। নির্বাচিত প্রতিনিধির কাজ শিক্ষার্থীদের স্বার্থ তুলে ধরা, প্রশাসনকে জবাবদিহির মধ্যে রাখা, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করা, আবাসন, পরিবহন, চিকিৎসা সহ বাস্তব সমস্যা সমাধানে কাজ করা। তিনি অভিযোগ জানাতে পারেন, আন্দোলন করতে পারেন এবং তদন্ত দাবি করতে পারেন, কিন্তু শিক্ষককে পদত্যাগ করানো, শিক্ষার্থীর মোবাইল তল্লাশি করা, রাজনৈতিক পরিচয়ের সনদ দেয়া কিংবা শাস্তি কার্যকর করা তার কাজ নয়। এখানে ছাত্র সংসদের ধারণাটি ঝুঁকির মুখে পড়ছে। বহু বছর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় আমরা নির্বাচিত প্রতিনিধিত্বের দাবি জানিয়েছি, কারণ নির্বাচিত ছাত্র সংসদ দলীয় আধিপত্যের বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, কিন্তু নির্বাচন নিজে থেকে গণতন্ত্র নিশ্চিত করে না। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া একটি নেতৃত্ব স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। গণতন্ত্রের আসল পরীক্ষা নির্বাচনের পর। ক্ষমতা কিভাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধী মতকে কতটা স্থান দেওয়া হচ্ছে এবং নিজ দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে কেমন আচরণ করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ধর্মীয় স্লোগান ব্যবহারও গভীরভাবে উদ্বেগজনক। রাজনৈতিক সংঘর্ষ বা কাউকে মারধরের সময় ধর্মীয় স্লোগান দেয়া হলে অপরাধকে পবিত্রতার আবরণ দেওয়ার চেষ্টা তৈরি হয়। এতে শুধু ভুক্তভোগীকে রাজনৈতিক শত্রু নয়, পরোক্ষভাবে ধর্মেরও প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়। ধর্ম মানুষের নৈতিকতা, সংযম ও ন্যায়বোধের উৎস। তাকে দলীয় শক্তি প্রদর্শন বা সহিংসতার স্লোগানে পরিণত করা ধর্মের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। ইসলামের নাম বহনকারী কোনো সংগঠনের কাছে তাই মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার ও সংযমের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি থাকবার কথা। নৈতিকতার দাবি যত বড়, আচরণের জবাবদিহিও তত কঠোর হওয়া উচিত। জামায়াত ইসলামী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচনী সাফল্যের পর দলটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। নৈতিক স্খলন, স্বজনপ্রীতি, সরকারি সুবিধা বন্টনে অনিয়ম এবং দায়িত্বশীল পদে থেকে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও সামনে এসেছে। দলটি কিছু ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, সেটি ইতিবাচক হতে পারে, কিন্তু প্রকৃত পরীক্ষা ঘটে তখনই যখন অভিযোগটি প্রভাবশালী নেতা বা নিজেদের রাজনৈতিক বলয়ের বিরুদ্ধে ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে, কিন্তু প্রকাশিত ভিডিও সংবাদ প্রতিবেদনে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একাধিক রাষ্ট্রনেতা এবং সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের ঘটনাস্থলে সক্রিয় দেখা গেছে। এই অবস্থায় সাধারণ অস্বীকৃতি যথেষ্ট নয়। কারা হামলায় অংশ নিয়েছে, তাদের সাংগঠনিক পরিচয় কী এবং দল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, এসব প্রকাশ করা প্রয়োজন। কোনো সংগঠন সত্যিকার অর্থে নতুন রাজনীতি করতে চাইলে তাকে প্রথমে নিজেদের লোকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রতিপক্ষের বিরুদ্ধে তালিকা দিয়ে নিজের অপরাধকে ছোট করা পুরনো রাজনীতিরই কৌশল। একই কথা ছাত্রদল সহ অন্য সংগঠনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আজ তারা এই হামলার বিচার দাবি করছে, যা ন্যায্য, কিন্তু ভবিষ্যতে নিজেদের কর্মীরা ক্ষমতা প্রয়োগ করলে একই নীতি বজায় রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর বড় সমস্যা হলো তাদের ন্যায় বিচারের সংখ্যা ক্ষমতার অবস্থানের সঙ্গে বদলে যায়। বিরোধী অবস্থানে তারা মত প্রকাশের স্বাধীনতা চায়, ক্ষমতায় কাছাকাছি গেলে
সমালোচনাকে ষড়যন্ত্র মনে করে, নিজের কর্মী আক্রান্ত হলে আইনের শাসন চায়, নিজের কর্মী হামলা করলে ঘটনার প্রেক্ষাপট বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে নারী শিক্ষার্থীর মূল অভিযোগটিও যেন রাজনৈতিক সংঘর্ষের আড়ালে হারিয়ে না যায়। তিনি সত্যিই হয়রানি, ভয়ভীতি কিংবা ক্যাম্পাস থেকে বিতাড়নের হুমকির শিকার হয়ে থাকলে তাকে ন্যায় বিচার দিতে হবে। অভিযুক্তের পক্ষে প্রক্টর অফিসে কারা গিয়েছিলেন এবং তারা কোনো চাপ সৃষ্টি করেছিলেন কিনা সেটিও তদন্ত করতে হবে। নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে রাজনীতি শুরু হওয়া এবং পরে পুরো আলোচনায় পুরুষ ছাত্রনেতাদের শক্তি প্রদর্শনে পরিণত হওয়া আমাদের ক্যাম্পাস সংস্কৃতির আরেক নির্মম দিক। যার নিরাপত্তা নিশ্চিত করা ছিল প্রথম দায়িত্ব, শেষ পর্যন্ত তার অভিযোগই আলোচনার প্রান্তে চলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন কয়েকটি সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। তদন্ত কমিটিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিবেদন দিতে হবে এবং প্রতিবেদন প্রকাশ করতে হবে। সব পক্ষের অভিযোগ আলাদাভাবে তদন্ত করতে হবে। ভিডিওতে দৃশ্যমান হামলাকারীদের পরিচয় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্তর্বর্তী ব্যবস্থা নিতে হবে। আহত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে এবং তাদের আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। নারী শিক্ষার্থীর অভিযোগের স্বাধীন তদন্ত ও তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সাংবাদিকদের হুমকির বিষয়ে রাকসু নেতৃত্বকে নিঃশর্তভাবে অবস্থান পরিষ্কার করতে হবে। পাশাপাশি প্রক্টোরিয়াল বডি কেন সহিংসতা ঠেকাতে ব্যর্থ হলো এবং কেন আক্রান্তদের পুলিশের হাতে তুলে দিলেও দৃশ্যমান হামলাকারীদের দেয়নি তারও জবাবদিহি প্রয়োজন। কিন্তু শুধু কয়েকজনের শাস্তিতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি বা সংগঠনের সমান্তরাল কর্তৃত্ব ভাঙতে হবে। কোনো ছাত্র নেতা কারো মোবাইল তল্লাশি করতে পারবেন না। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে আটক, জিজ্ঞাসাবাদ বা হলছাড়া করা যাবে না। অভিযোগ মোকাবেলায় নির্দিষ্ট প্রোটোকল থাকতে হবে। ক্যাম্পাসের সহিংসতা তদন্তের জন্য শিক্ষক, শিক্ষার্থী, আইনজ্ঞ ও প্রয়োজনের বাইরে স্বাধীন সদস্যদের নিয়ে কার্যকর ব্যবস্থা করে তুলতে হবে। ছাত্র সংসদের ক্ষমতা ও সীমা স্পষ্ট করতে হবে। সবচেয়ে বড় কথা, প্রশাসনকে রাজনৈতিক সংগঠনের আশ্রয় ছাড়া নিজের আইনগত কর্তৃত্ব প্রয়োগ করবার সাহস অর্জন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান কোনো একটি দলের জন্য নতুন দখলদারির লাইসেন্স ছিল না। সেটি ছিল রাষ্ট্র ও সমাজের নাগরিক মর্যাদা ফিরিয়ে আনার আন্দোলনে। সেই আন্দোলনের নামে কাউকে অপমান, মারধর বা অধিকারহীন করা হলে জুলাইয়ের চেতনার সবচেয়ে বড় ক্ষতি তারাই করে যারা মুখে তার উত্তরাধিকারের দাবি করে। আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের বিরোধিতা করে একই স্বৈরতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা নৈতিকভাবে আত্মঘাতী। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বিশ্ববিদ্যালয় কি যুক্তির প্রতিষ্ঠান হবে নাকি রাজনৈতিক বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড? ছাত্র সংসদ কি শিক্ষার্থীদের প্রতিনিধি হবে নাকি নতুন পাহারাদার? প্রক্টর অফিস কি অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি করবে নাকি ক্ষমতাবানদের উপস্থিতিতে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের কক্ষ হইবে? কেন্দ্রীয় গ্রন্থাগার কি বই পড়ার নিরাপদের জায়গা থাকবে নাকি বেলচা ও লাঠির ভয়ে শিক্ষার্থীরা সেখানে আশ্রয় নিতেও ভয় পাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেলচাটি তাই শুধু একটি অস্ত্র নয়, এটি আমাদের পরিবর্তনের দাবির সামনে দাঁড়িয়ে থাকা একটি নির্মম প্রতীক। এই বেলচার এক পাশে আছে পুরনো দখলদারির সংস্কৃতি, আর অন্য পাশে আইনের শাসন ও নাগরিক মর্যাদার প্রতিশ্রুতি। আমরা যদি আজ দলীয় পরিচয় দেখে সহিংসতার বিচার করি, তাহলে কাল অন্য কোনো সংগঠন একই বেলচা হাতে নেবে, শুধু হাত বদলাবে, আঘাত বদলাবে না। একটি বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্তরা কারাগারে যান, প্রকাশ্য হামলাকারীরা বাইরে থাকেন, প্রশাসন তদন্ত কমিটির আড়ালে দাঁড়ায় এবং সাংবাদিকদের সংবাদ প্রকাশের জন্য হুমকি দেওয়া হয়, তখন সংকটটি আর ক্যাম্পাসের চার দেয়ালে আটকে থাকে না, সেটি গোটা রাষ্ট্রের আইনের শাসনের পরীক্ষা হয়ে ওঠে। সেই পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, রাকসু, ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল সবাই এখন প্রশ্নের মুখে। এখন দেখবার বিষয়, বেলচার শক্তি বড় হয়ে উঠবে নাকি আইনের শক্তি। কারণ বিশ্ববিদ্যালয়ে যদি যুক্তি হেরে যায়, রাষ্ট্রেও শেষ পর্যন্ত পেশি শক্তি জয়ী হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।